বলে দিলাম, তুমি শুরু করতে পারো। আচ্ছা, সবাই খাতা কলম রাখবেন, টেস্টিং করতে হবে। দেবাশিস, খাতা কলম রাখো, টেস্টিং করতে হবে। আমি পেশেন্ট, টেস্টিং এর নিয়ম একটুখানি আমি আলোচনা করে দিচ্ছি, পরে ডিটেলস বলবো। টেস্টিং এর প্রথমে কি করতে হবে, নাম, অ্যাড্রেস, তারপরে হচ্ছে না, প্রথমে নাম, এজ, মেল না ফিমেল, তারপরে অ্যাড্রেস, তারপরে হচ্ছে প্রেজেন্ট কমপ্লেন। প্রেজেন্ট কমপ্লেন, আমি কি সমস্যায় কষ্ট পাচ্ছি এখন সেটা বলবো। সেই প্রেজেন্ট কমপ্লেনটা যে যে পয়েন্টটা আমি বলবো সেই পয়েন্টটার কি কি করতে হবে, প্রথমে যে বলতে হবে লোকেশন কোথায় হয়েছে, তারপর ডিউরেশন কতদিন আগে হয়েছে, তারপর হচ্ছে সেন্সেশন অনুভূতিটা কেমন, তারপর মডালিটি কখন বাড়ে কখন কমে, এইভাবে আপনারা করবেন। তারপরে তো আছে পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, তারপরে হচ্ছে ডিজার, অ্যাবর্শন, তারপরে স্টুল, তারপরে হচ্ছে ইউরিন, টাং, থার্স্ট, মাউথ, এরকম পরপর পরপর আপনারা করবেন। তারপরে মেন্টাল পরপর করবেন। টেস্টিংটা করার পরে কি মেডিসিন দাঁড়ায়, জিজ্ঞাসার উপরে কিন্তু মেডিসিন দাঁড়াবে। আপনারা যদি ঠিক ঠিক আমাকে জিজ্ঞাসা না করতে পারেন তাহলে কি মেডিসিন খুঁজে পাবেন না। তাহলে সবাই খাতা কলম নিয়েছেন? আমরা এটা করার পরে একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। হ্যালো, ক্যামেরা ওপেন করুন, ক্যামেরা। হ্যালো, ক্যামেরা ওপেন করুন সবাই। হ্যালো, ক্যামেরা, ক্যামেরা অন করুন। ক্যামেরা অন করুন সবাই। আচ্ছা, তাহলে এখন শুরু করা যাক। আপনারা কিন্তু জিজ্ঞাসা করবেন, আমি প্রথমটা বলছি। প্রথমটা আপনাদের জিজ্ঞাসা করা উচিত ছিল যে আপনি আপনার কি অসুবিধাটা কি, এটা জিজ্ঞাসা করা উচিত ছিল। যাই হোক, বলেননি, আমি বলছি। আমার একটা দীর্ঘদিন ধরে একটা সমস্যায় কষ্ট পাচ্ছি। সেটা হলো, হঠাৎ কেউ চিৎকার করলে আমার উদরাময় শুরু হয়ে যায়, পাতলা পায়খানা শুরু হয়ে যায়। কোনো অপরিচিত লোকের সঙ্গে দেখা করতে যাব, সেটা শুনলে তখন আমার উদরাময় শুরু হয়ে যায়। এবং উঁচু বাড়ি দেখলে আমার মাথা ঘোরে। আমি এইটুকু বললাম। এই হচ্ছে প্রেজেন্ট কমপ্লেনের দুটো পয়েন্ট। টেস্টিং করুন। আপনাদের এটা কি অসুবিধা হচ্ছে? তাহলে তাহলে মেডিসিন নিয়ে আলোচনা করি। টেস্টিং না করতে পারলে তো মেডিসিন সিলেক্ট করতে পারবেন না। হ্যালো, কারো কোনো আওয়াজ নেই। হ্যাঁ স্যার, ক্যামেরা ওপেন করুন। হ্যাঁ শোনা যাচ্ছে তো। হ্যাঁ, কিন্তু টেস্টিং করবেন না মেডিসিন নিয়ে আলোচনা করবো? স্যার দেখুন সবাই কি বলে। টেস্টিং করে যদি মেডিসিনটা সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনারা অনেকটা এগিয়ে গেছেন।
আরো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। যাই হোক, তাহলে আর টেস্টিং করে লাভ নেই। টেস্টিং যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু মেডিসিন সিলেক্ট কিছুতেই করতে পারবেন না। আপনাদের ভালো করে কেস হিস্ট্রি শিখতে হবে। ধরুন একটুখানি আলোচনা করি, তবে মেডিসিনে যাই। টেস্টিং এ প্রথমে নাম লিখতে হবে, তারপরে এস, তারপরে মেল বা ফিমেল, তারপরে অ্যাড্রেস, তারপরে হচ্ছে প্রেজেন্ট কমপ্লেন। এই যে আমি বললাম যে আমি কোনো হঠাৎ চিৎকার করলেই চিৎকারের আওয়াজ যদি আমার কানে আসে, কোনো দুর্ঘটনার আওয়াজ যদি কানে আসে, তাহলে আমার উদরময় শুরু হয়ে যায়। এই যে কথাটা আমি বললাম, এই কারণ নিয়ে কিন্তু এসছি। আপনারা এখন আপনারা জিজ্ঞাসাবাদ করবেন এইটা কতদিন থেকে হয়, আমি বলবো এতদিন থেকে হয়। তারপরে জিজ্ঞাসা করবেন তাহলে এটা আপনার কোনো রোগ ভোগের পর থেকে এটা হয়েছে, এটা কজ কোনো রোগ ভোগের পর থেকে এটা হচ্ছে, না হঠাৎ করে হচ্ছে, না মানসিক কোনো টেনশনের পর থেকে হচ্ছে। জিজ্ঞাসা করলেন, আমি বললাম হ্যাঁ না কিছু একটা বললাম, মানে আমার যদি এরকম কোনো ব্যাপার থাকে আমি বললাম, তখন যা জিজ্ঞাসা করতে হবে যখন আপনার এই কোনো কিছু আওয়াজ কানে আসে বা চিৎকার কানে আসে, তখন তো আপনার উদরময় শুরু হয়, তখন আপনার অনুভূতিটা কি হয়, কি অনুভূতিটা মনের মধ্যে হয়, জিজ্ঞাসা করলেন। তারপরে জিজ্ঞাসা করবেন যে এবার মডালিটি হচ্ছে রাজবৃদ্ধি। তাহলে আপনার এই চিৎকার করলে বা কোনো খারাপ সাউন্ড বা কোনো গন্ডগোলের শুনলে বা অপরিচিত লোকের সঙ্গে আপনার দেখা করতে হবে, কথা বলতে হবে, এটা শুনলেই যখন আপনার উদরময় হয়, তাহলে এটা আপনার কি করলে একটু ভালো বোধ করে। যখন তো উদরময় হয় তখন আপনি কি করেন, কি করলে ভালো বোধ হয়, এটা আবার জিজ্ঞাসা করে নিলেন। তাহলে কি মডালিটিটা হয়ে গেল। তাহলে অ্যাগ্রাভেশনটা কিসে পাওয়া গেল? অ্যাগ্রাভেশন তো ওই আওয়াজ চিৎকার, এটার থেকে তার অ্যাগ্রাভেশন। সকাল বিকালের কোনো ব্যাপার নাই, কারণ যে কোনো সময় হতে পারে, এটা যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে। সকাল বিকালের কোনো ব্যাপার নাই, এটা হচ্ছে। আর অ্যাগ্রাভেশন এমুলেশনটা জেনে নেওয়া গেল, যে জানিয়ে নিতে হবে যে কখন কিভাবে কমে, কখন কমে, এইসব জেনে নিতে হবে। এইভাবে আপনার মডালিটিটা হয়ে গেল। মডালিটি হয়ে গেল পরে রাজবৃদ্ধি আমরা পেয়ে গেলাম। এবার আমরা যাব যে পাস হিস্ট্রিতে আপনার ছোটবেলা থেকে কি কি এত পর্যন্ত কি কি রোগে কষ্ট পেয়েছেন, তা বলবে তা মনে পড়ছে না তো। হ্যাঁ, যখন আপনি বুঝতে শিখেছেন তখন থেকে আপনার এ পর্যন্ত কি কি রোগ হয়েছিল, কি কি ঘটনা ঘটেছিল, সেটা তারপরে মনে পড়লো না। তাহলে আবার একটু লিডিং কোশ্চেন করতে হবে। আচ্ছা বলুন তো, আপনার চুলকুনি ঘাপাসরা হয়েছিল? তখন যদি হয়ে থাকে বলবে হ্যাঁ 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 আমার তো হয়েছিল, চুলকুনি ঘাপাসরা হয়েছিল। তাহলে এটা আপনার বয়স যখন তখন কত ছিল? বলবে এই বয়সে আমার এটা হয়েছিল। তারপরে বলতে হবে এটা আপনি কি করেছিলেন, তখন কি করে উপশম পেলেন? তখন বলবে যে ইনজেকশন দিয়েছিলাম বা মলম দিয়েছিলাম বা ওষুধ খেয়েছিলাম, খেয়ে আমি কমিয়েছি। আর কি হয়েছিল এই তারপরের আর কি কি হয়েছিল, জন্ডিস হলো না পক্স হয়েছিল না কি হয়েছিল, সবই তার ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা বলা হলো, আর পাস হিস্ট্রি চলে গেল। এবার এলো ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলিতে বাবা মা কাকা জ্যাঠা দাদু ঠাকুরমা মামা মাসি সবার হিস্ট্রি, ইতিহাস নিতে হবে। কার কি হয়েছিল, বাবা মা কোনো রোগে, বড় কোনো রোগে কষ্ট পেয়েছিল কিনা, তারপর দাদু জ্যাঠা কাকা পিসি
এরা কোনো বড় রোগে কষ্ট পেয়েছিল কিনা, তারপরে মায়ের দিক থেকে মামা, মাসি, দাদু, দিদা এরা কোনো বড় রোগে কষ্ট পেয়েছিল কিনা, যদি পেয়ে থাকে সেগুলি লিখতে হবে। তারপরে এটা লেখা হয়ে গেল। তারপরে হচ্ছে ডিজায়ার আবশ্যক। ডিজায়ার কি কি খেতে ভালোবাসে, প্রথম জিজ্ঞাসা আপনার কোন কোন খাবার পছন্দ। তারপরে যদি বলে বললো ভালো, আর যদি না বলে তখন আবার লিডিং কোশ্চেন করতে হবে যে মাছ, মাংস, ডিমের মধ্যে কোনটা বেশি ভালো লাগে, লবণ কেমন লাগে, মিষ্টি কেমন লাগে, এসব জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করার পর তারপরে বলতে হবে আপনার কোন কোন জিনিসগুলি সহ্য হয় না। রুটি সহ্য করতে পারেন, বলে না পারি না। দুধ সহ্য হয় না, দুধ সহ্য হয় না, এসব জিজ্ঞাসা করতে হবে। তারপরে মানে এটা হলো পছন্দ অপছন্দ চলে গেল। এবার হচ্ছে তার জল পিপাসা কেমন, কম না বেশি, পিপাসা পায় আদৌ পায় না পায় না। তারপরে দেখতে হবে টাং, চিকটা কেমন, শুকনো না ভেজা না ময়েস্ট, হ্যাঁ থলথলে, সে দেখা হয়ে গেল। এইবার যে স্টুলটা কেমন, হার্ড না শক্ত না নরম না উদরময়, এসব জানতে হবে। রংটা কেমন, অনেক সময় দেখতে হবে গন্ধটা কেমন, বিশ্রী গন্ধ কিনা, সঙ্গে আমাশা আছে কিনা, এটা জানতে হবে। আর মল ত্যাগ করার সময় পেটে ব্যথা হয় কিনা, এইসব জানতে হবে। কেটে মল ত্যাগ করার সময় মলদার কেটে যায় কিনা, এসব জানতে হবে। তারপরে মল হয়ে গেল। এইবার হচ্ছে মাইন্ডটা একটু পরে হবে, আগে আর একটু আলোচনা করে নিতে হবে যে জল পিপাসা গেল, স্টুল গেল, ঘাম কেমন হয় আপনার, বলে ঘাম প্রচুর হয়, তাহলে কোথায় বেশি হয়, হাতে, পায়ে, মাথায়, মুখে, কোন জায়গায় বেশি হয়, তো বলবে যেখানে হোক। ঘামটা পাতলা জলের মতো না একটু ঘন টাইপের, বলবে। তারপর বলতে হবে ঘামে কেমন গন্ধ, বিশ্রী গন্ধ না মোটামুটি গন্ধ না গন্ধ নেই, বলবে। হয়ে গেল, এটা জানা হয়ে গেল। তারপরে আসতে হবে মাউথটা দেখে মুখ দিকে লালা ঝরে বা রাত্রিবেলা লালা ঝরে দেখতে হবে। তারপরে মুখে কি গন্ধ আছে, এটা জানতে হবে। তারপরে মাইন্ড আসতে হবে, মানসিকতা কেমন, সে রাগ কিরকম, রাগ যদি ভীষণ হয় সে রাগটা কতক্ষণ থাকে, সে রাগ অবস্থায় যদি তাকে কেউ একটু সান্ত্বনা বা বোঝাতে চেষ্টা করে, সে কি বোঝে না আরো বেশি রেগে যায়, না রাগ সঙ্গে সঙ্গে কমে যায়, এটা জানতে হবে। তারপরে যদি পাশে কেউ থাকে তার কাছ থেকে আরো জানতে পারলে সব থেকে ভালো। এটা হয়ে গেল। রাগের সময় কি জিনিসপত্র ছুঁড়ে মারে বা রাগের সময় কাউকে মারধর করে বা রাগ হয়ে মরতে চলে যায়, এরকম সবকিছু তার কাছ থেকে জেনে নিতে হবে। এই কথাগুলি একটু পাশে যদি কেউ থাকে তার থেকে নিতে পারলে সব থেকে ভালো। এটা হয়ে গেল জানা। তারপরে জানতে হবে মানসিক আঘাত কোনোদিন পেয়েছিলেন কিনা, ছোটবেলা থেকে মেন্টালি কোনো আঘাত, যে আঘাতটা মনের মধ্যে আপনি সহ্য করে রেখেছিলেন, মনের মধ্যে রেখেছেন, কাউকে বলতে পারেননি, চেপে রেখেছিলেন, এরকম কোনো মানসিক আঘাত বা কষ্ট আপনার ছিল কিনা, এসব জানতে হবে। জানার পরে তারপরে এটা হয়ে গেল। এবার যদি লেডি থাকে, লেডিদের ওই তখন মেন্স, লিউকোরিয়া, এগুলি একটু জানতে হবে। এগুলি জানা হয়ে গেল। এইবার আরেকটু ওই প্রেজেন্ট কমপ্লেনে আরেকটু নিতে হবে যে অন্ধকারে আপনার ভয় লাগে কিনা, ভূতের ভয় লাগে কিনা, অন্ধকারে ভয়, ভূতের ভয়, চান করতে ভালোবাসেন কিনা, রোদে বেরোলে কষ্ট হয় কিনা, তারপরে ঝড় বৃষ্টিতে আপনার অসুবিধা হয় কিনা, কুকুর বিড়াল আপনার কেমন লাগে, কুকুর বিড়ালে ভয় লাগে কিনা, ঘুরতে ভালোবাসেন না আলো বাতাস পছন্দ করেন, না অন্ধকারে ভালো থাকে, না একা একা ভালো থাকেন, এইসব জানতে হবে। এইসব জানার পর তারপরে এটা জানা হয়ে গেল। এবার হচ্ছে স্বপ্নটাও কিন্তু আগেই, মাইন্ডের আগে স্বপ্নটা জেনে নিতে হবে যে আপনার স্বপ্ন দেখেন তো, ঘুম কেমন হয়, ঘুম ভালো হয় না খারাপ হয় জানতে হবে। তারপর স্বপ্ন দেখেন তো, কি স্বপ্ন দেখেন, স্বপ্নতে আপনার উড়ে যাওয়া, পড়ে যাওয়া, মারামারি,
তারপরে চোর ডাকাত, মরা মানুষ, এসব যে জিজ্ঞাসা করবেন, সাপের স্বপ্ন, সাপে তাড়া করা, এইসব স্বপ্ন টপ্ন দেখে কিনা এইসব জানতে হবে। এইসব জানার পরে তখন একটা কেস্টিং, ফুল কেস্টিং রেডি হয়ে গেল। এইবার এই কেস্টিংটা রেডি হওয়ার পরে এবারে এভুলেশন করতে হবে। এভুলেশন কি করে করতে হবে? দেখতে হবে কোন কোন মেডিসিন আসছে, এই সিমটমের মধ্যে কোন কোন মেডিসিন আসছে। তাহলে সব মেডিসিন একটু ঘুরে গেলে, গরম কম না বেশি, এসব দেখে থেকে সব কিছু মিলিয়ে মেডিসিন আসছে কিনা। তখন মেলাতে বা গেলে দেখা গেল মিলছে না, তখন আবার একটু দেখতে হবে ফ্যামিলি হিস্ট্রিতে, ফ্যামিলিটা কোন মায়োজমের মধ্যে আছে, ফ্যামিলি কোন মায়োজমের মধ্যে আছে, সেই মায়োজমের মেডিসিনগুলি খুঁজতে হবে। তখন খুঁজে তারপরে মোটামুটি একটা মেডিসিন আসবে, 2-3টা মেডিসিন আসতে পারে। 2-3টে মেডিসিনের মধ্যে একটা মেডিসিন আমরা, যেটা একটু মেজরিটি বেশি আছে, রেড লাইন সিমটমে একটু মেজর বেশি, আর 3টে মেডিসিন আসলে 3টে মেডিসিনে আমরা লিখে রাখবো। যেটা এভুলেশন করে দেখা গেল এই মেজরিটি বেশি, মেজর পার্টটা বেশি আছে, সেইটা আমরা সিলেক্ট করে দিয়ে দেবো। দেওয়ার পরে যদি রেজাল্ট ভালো হয় তাহলে ওটাই আমরা কিছুদিন চালাবো। আর যদি রেজাল্ট ভালো না হয় তখন বুঝবো যে আরো 2টো মেডিসিন তো এসেছিল, তখন সেই 2টো মেডিসিনকে আরেকবার জিজ্ঞাসাবাদ করব, করে তখন পরবর্তী মেডিসিনটা আমরা আবার দেবো, মানে সেকেন্ড প্রেসক্রিপশন করবো। এইভাবে আমরা টেস্টিং করে মেডিসিন দেবো। টেস্টিংয়ে যদি এইভাবে না করা যায় তাহলে কিন্তু আপনারা মেডিসিন সিলেক্ট করতে পারবেন না। এই জন্য এই হোমিওপ্যাথি খুব টাফ এবং খুব সাধনার ব্যাপার। এটা 1 দিন বা 2 দিন ক্লাস করলাম, আবার 5 দিন করলাম না, তাহলে কিন্তু আপনি এটা কোনোদিনই ভালো করে শিখতে পারবেন না। কারণ সায়েন্স আপনাকে মানতেই হবে, সায়েন্স আপনাকে মানতেই হবে। কারণ সায়েন্স বলছে যে একটা মানুষ একটা বিষয় বা একটা কথা পরপর 21 দিন যদি একভাবে শোনে, তাহলে ওই কথাটা তার মাথার মধ্যে একদম গেঁথে যাবে এবং ওই কথাটা তার বহুদিন মনে থাকবে। আর একটা কথা আজকে শুনলেন আর 5 দিন আপনি কিছুই শুনলেন না, ওই কথাটা আপনি কোনো সময়ের জন্য মনে রাখতে পারবেন না, ভুলে যাবেন। আবার আপনাকে সেই কথাটা পড়তে হবে, জানতে হবে, আবার তখন মাথায় আসবে। তাহলে আমরা এই 7 দিন ক্লাসের ব্যবস্থা করেছি, 2 দিন অফলাইন আর 5 দিন হচ্ছে অনলাইন। কেন করেছি? এর মূল কারণ হচ্ছে যে প্রতিদিন যদি একটু একটু করে আপনারা শোনেন তাহলে আপনাদের মাথায় এগুলি ধরে যাবে এবং ভালো চিকিৎসা করতে পারবেন। সবসময় মনে রাখবেন, বিন্দু বিন্দু সিন্ধু, অল্প অল্প করে আপনারা যদি শিখতে থাকেন তাহলে একটা সময় কিন্তু আপনারা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। এই 1 দিন বা 2 দিন শুনলেন, আবার 5 দিন বন্ধ থাকলো, আপনারা এটা কোনোদিনই মাথায় রাখতে পারবেন না, কোনোদিনই মনে রাখতে পারবেন না। প্রতিদিন আপনাকে এইগুলি মাথায় রাখতে হবে। সেই কারণে আমরা কিন্তু 7 দিন ব্যবস্থা করেছি। দেখুন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় দেখুন, সব জায়গায় ওই একই সিস্টেম, মানে প্রতিদিন ক্লাস। কেন তারা প্রতিদিন ক্লাস করছে? তারাও তো 2 দিন করতে পারতো, তারাও তো 3 দিন করতে পারতো, তারা কেন প্রতিদিন করছে? তারাও সায়েন্স মেনেই তারা চলে, যে প্রতিদিন যদি ক্লাসের মধ্যে না থাকে তাহলে ভালো শেখা যাবে না, ভালো মনে রাখা যাবে না, ভুলে যেতে হবে। সেই জন্য প্রতিদিনই ক্লাস করতে হবে, প্রতিদিনই শুনতে হবে, আর মেডিসিন প্রতিদিনই আলোচনা করতে হবে। আপনি হয়তো মনে করতে পারেন স্টেজে মেকআপ দিয়ে ফেলবো, কিন্তু স্টেজে মেকআপ দেওয়ার জিনিস এটা নয়। স্টেজে কখনোই মেকআপ দেওয়া যায় না। অনেকে আছে সার্টিফিকেট নেওয়ার জন্য নাম নথিভুক্ত করে, 1 দিন 2 দিন ক্লাস করে পরে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে যায়, কিন্তু তারা তাদের সার্টিফিকেট ওই আলমারির মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, আর কোনো কাজে লাগবে না। লাগতে পারে একটা কাজে, যে ওই বাজারে এখন অনেক স্টেরয়েড পাওয়া যাচ্ছে, এই স্টেরয়েডগুলি যদি কাউকে পেশেন্টকে দেওয়া যায়, স্টেরয়েড খেলেই তো সঙ্গে সঙ্গে উপশম। বাতের ব্যথার জন্য স্টেরয়েড পাওয়া যায়, আজকে দেবেন, একটু পরেই সে হেঁটে বেড়াবে।
এই ধরনের স্টেরয়েড যদি আপনি দেন তাহলে আপনার হয়তো রমরমা বাজার কিছু হতে পারে, বিভিন্ন জায়গা থেকে আসবে, একটু ব্যথা, ওই স্টেরয়েড দিয়ে দিলেন, একটু পোষণ পেলো, আবার যা তাই হয়ে গেল, আস্তে আস্তে কিডনি যাবে, হার্ট যাবে, লিভার যাবে, সবই আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে। কিন্তু পেশেন্ট তো সেটা বুঝবে না। আপনি হয়তো জানলেন, আপনার পয়সা হলো, আপনার বাড়ি করলেন, গাড়ি করলেন, কিন্তু ক্ষতি করলেন পেশেন্টকে, রোজগার করলেন, ক্ষতি পেশেন্টকে করলেন। এই ধরনের কাজ করা যেতে পারে, কিন্তু প্রপার ট্রিটমেন্ট, যদি সঠিক চিকিৎসা যদি আপনাকে করতে হয়, তাহলে কিন্তু রেগুলার বেসিসে আপনাকে বই পড়তে হবে, রেগুলারই আপনাকে ক্লাস করতে হবে, রেগুলারই আপনাকে এই জিনিস মাথায় নিতে হবে। তা না হলে কিন্তু আমি ভালো চিকিৎসক হতে পারবেন না। এটা কিন্তু জেনারেল এডুকেশন না, এটা জেনারেল এডুকেশন। তবু দেখুন, জেনারেল এডুকেশনে প্রতিদিন ক্লাস শেখানো হয়। আমাদেরটা তো আমরা সেই জন্য কিন্তু অনলাইনের ব্যবস্থা রেখেছি, এই কারণে যাতে সবাই প্রতিদিন কিছু না কিছু মাথায় নিতে পারে, প্রতিদিন তার মাথায় কিছু না কিছু থাকে, সেই জন্য আমরা প্রতিদিনের ব্যবস্থা রেখেছি। যাই হোক, অনেক গল্প করলাম। যাই হোক, আমার কথাগুলি অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। যার ভালো না লাগবে সে ক্ষমা করবেন। যাই হোক, একটু বেশি বলে ফেললাম আজকে। আজকে আমরা একটা মেডিসিন। হ্যালো স্যার, কথা বলবো? হ্যাঁ, স্যার, এই যে টেস্টিংটা করলেন, এখন ক্রনিক ডিজিজ আছে এবং অ্যাকিউট ডিজিজ আছে। এবার এই আপনি যে টেস্টিংটা করলে কোন ডিজিজের ক্ষেত্রে এটা রাখবেন? এটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বললেন, তাহলে অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে এত জিনিস জিজ্ঞাসা করতে পারি? একই ডিজিজে সবসময় মাথায় রাখবেন, একই যখন আসবে তখন কজেশনের উপর বেশি জোর দেবেন। একই কেস, যে কোনো একই কেস যখনই আপনার কাছে আসবেন, কজেশনের উপর বেশি জোর দেবেন। ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, কজেশন কিসের থেকে হলো? বৃষ্টি ভিজে হলো, না গরম থেকে হলো, রোদ না ঠান্ডা জলে চান করে হলো, কজেশন। বা আইসক্রিম খেয়ে হলো, কজেশন। ডায়রিয়া হলো, উদরাময় হলো, কিসের থেকে হলো? কি খেয়েছেন কালকে আপনার কি কি খাবার দাবারের মধ্যে কি কি ছিল, না ফুড পয়জনিং হয়েছে। এই কজেশনের উপর জোর দেবেন হচ্ছে অ্যাকুইট কেস। আর সমস্ত হিস্ট্রি নিয়ে যে মেডিসিন করবেন, সিলেক্ট করবেন, সেটা হচ্ছে ক্রনিক কেস। ক্রনিক সমস্ত কিছু জেনে টেস্টিং করে যে মেডিসিনটা আপনার দেবেন, সেটা হচ্ছে ক্রনিক কেস, ক্রনিক ডিজিজ। অনেকদিন ধরে হচ্ছে, পুরনো কষ্ট পাচ্ছে, অনেকদিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, যেগুলি বিভিন্ন রকম কষ্ট পাচ্ছে, সেগুলিতে হচ্ছে টেস্টিং করতে হবে। অ্যাকুইট কেসে বেশি একটা টেস্টিং লাগেই না। এটা কজটা আপনাকে ভালো করে জেনে নিতে হবে, কি কারণে হয়েছে। কোনো জায়গায় কেটে গেছে, আপনি কি টেস্টিং করবেন? আপনাকে জানতে হবে কিসে কেটেছে, লোহায় কেটেছে, না ধারালো অস্ত্রে কেটেছে, না জং পড়া কোনো কিছুতে কেটেছে। এটা আপনার জেনে নিতে হবে, তাহলে তো আপনার মেডিসিনেরটা এসে যাবে। পড়ে গেছে, যদি পড়ে গেছে তাহলে অ্যাকুইট কেস। এটা তাহলে পড়ে গেছে, কি হয়েছিল, কোথায় পড়ে গেছিলেন, কিভাবে পড়ে গেছিলেন, কেমন ভাবে লেগেছে, হাঁটুতে লেগেছে, না হাড়ে লেগেছে, না মাংসপেশিতে লেগেছে, বোঝা গেল। সে বলবে, বুঝে তখনই আমরা অ্যাকুইট কেসের সেই মেডিসিনটা দিয়ে দেবো। এখানে তো টেস্টিং এর কোনো ব্যাপার নাই, এখানে কজেশন, কজের উপরে নির্ভর করবে, কি কজের উপর নির্ভর করবে মেডিসিনটা। বোঝাতে পারলাম? হ্যালো? হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন স্যার, ঠিক। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা একটা মেডিসিন আলোচনা করবো, অরাম মেটালিকাম, সোনা। এটা হচ্ছে সোনা, খুব দামি জিনিস। সোনা নিয়ে আলোচনা করবো আজকে, অরাম মেটালিকাম। অরাম মেটালিকাম কিন্তু সিভিল ইলেকট্রিক স্পেশাল। আচ্ছা, অরাম মেটালিকামের প্রথম যে ব্যাপারটা, সেটা হচ্ছে জীবনে বিতৃষ্ণা ও আত্মহত্যার ইচ্ছা। মানে জীবনে তার আর বেঁচে থাকার ইচ্ছা থাকে না, সে মরে যেতে চাইছে, আত্মহত্যা করে তার মরতে চাইছে। এইটা তার মানসিকতা এরকম,
তৈরি হয়ে যায়। কিসের থেকে হয়? আপনা আপনি তো এটা হয় না। হওয়ার কারণ হচ্ছে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন নানা প্রকার দুশ্চিন্তা, দুঃখ, শোক, ব্যর্থ প্রেম ভুগতে ভুগতে তার মাথায় একটা মনের উপর একটা বিকৃতির সৃষ্টি হয়ে যায়। তার মাথা তার ঠিক থাকে না, তখন মেন্টালিটি এমন একটা জায়গায় পৌঁছে যায়, তখন তার আর বেঁচে থাকার ইচ্ছা থাকে না। সেরকম বিভিন্ন রকম কষ্ট, বিভিন্ন রকম দুঃখ, বিভিন্ন রকম ব্যর্থ প্রেম, দুশ্চিন্তা এইসব করে এবং বিষণ্ণ, আশাহীন, এইসব থেকে তার যে মনের কষ্ট হয়, হয়ে তার মনের বিকৃতি এমন একটা হয়, তখন সে মনে মনে ভাবে, আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে যে আচরণ করেছি, যে ব্যবহারটা করেছি, এর কোনো ক্ষমা নেই। বন্ধু বান্ধবরা আমাকে ক্ষমা করতে পারবে না, বন্ধু বান্ধব আমাকে ক্ষমা করবে না। তারপরে তার মনে হতে থাকে যে বাবা মার উপরে যে কর্তব্য করা উচিত ছিল, যে শ্রদ্ধা করা উচিত ছিল, যে ভক্তি করা উচিত ছিল, সেটা আমি করতে পারিনি। তাই বাবা মা আমাকে স্নেহ ভালোবাসার থেকে দূরে সরিয়ে রেখেছে। আর পরে আবার মনে হবে যে ঠাকুর দেবতা, ঈশ্বর বলুন আর আল্লাহ বলুন, তাকে যেমন পূজা পার্বণ করতে হয়, যে নিয়ম কানুন করতে হয়, সেটা মনে হয় আমি করতে পারিনি, আমার দ্বারা মনে হয় সেটা হয়নি। তাই আমার কোনো মুক্তি নাই, আমি কোনো মুক্তি পাবো না, কারণ আমি তো ঠাকুর দেবতা, আল্লাহ, ঈশ্বরের যা নিয়ম সেটা করিনি, অথবা আমি মুক্তি পাবো না। এই যে কথাগুলি সে ভেবে মনে করে, তাহলে আর আমার এই পৃথিবীতে বেঁচে থেকে লাভটা কি? তাহলে আমি আত্মহত্যা করে মারা যাব। এরকম মানসিকতা তৈরি হয়ে যায় হচ্ছে অরাম মেটালিক্যামে। আর কি হয়? অরালিক্যামে এই মানসিকতা তৈরি হওয়ার পর সে কি করে? তারপরে কারো কথা তখন তার আর ভালো লাগে না, একা একা থাকতে চায়, সে তার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। তাই সে আর কারোর সঙ্গে মিশতে চায় না, কারো কথা তার ভালো লাগে না, সবার কথা তার বিরক্ত বোধ হয়, এবং এত বিরক্ত হয়ে যায় যে ভীষণ রেগে ওঠে। এবং কি হয়? একবার হাসে আবার কাঁদে, ইগনেশিয়ার মতো। ইগনেশিয়া একবার হাসে আবার কাঁদে, এও একবার হাসে আর একবার কাঁদে। আর কি করে? যখন ঘুমিয়ে পড়ে, ঘুমের মধ্যে ফুপিয়ে কাঁদে। ঘুমের মধ্যে সে ফুপিয়ে কাঁদে। তাহলে কি হয়? একবার হাসে একবার কাঁদে, ইগনেশিয়াতে আছে, আর ঘুমের মধ্যে ফুপিয়ে সে কাঁদে। অরামের সমস্ত রোগগুলি কখন বাড়ে হচ্ছে রাতে। সিভিলিস্টিক পেশেন্ট রাতেই বাড়বে। সব রোগগুলি তার কখন বাড়ে? রাতে বাড়ে। আর কখন বাড়ে? সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বাড়ে। এইটা সেনিকিউলাতে আছে আর নেকটাম্বিরও আছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তার রোগের বৃদ্ধি হয়। আর কখন বাড়ে? ঠান্ডায় বাড়ে। আর মাথায় যন্ত্রণা, এত ভীষণ মাথায় যন্ত্রণা হয়, ভীষণ ভাবে মাথায় যন্ত্রণা হবে। এবং যখন তার মাথায় যন্ত্রণাটা হবে, তখন সে মনে মনে ভাববে যে একটা ঠান্ডা বাতাস তার মাথার উপর দিকে বয়েই যাচ্ছে ঠান্ডা বাতাস, তার মাথার উপর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে।
মাথায় যন্ত্রণা যখন হবে, এই অনুভূতি তার আসবে। এই অনুভূতি আসার কারণে সে মাথা একটু ঢেকে বা আবৃত করে রাখতে চাইবে। আবার যখন মাথা একটু জ্বালা বোধ করবে, তখন কিন্তু সে আবার মুক্ত বাতাস চাইবে। মাথায় যন্ত্রণা হবে তখন কিন্তু সে মাথায় মনে করবে ঠান্ডা বাতাস তার মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে, তাই মাথা ঢেকে রাখতে চাইবে। কিন্তু মাথা যখন একটু জ্বালা জ্বালা বোধ করবে, তখন সে মাথাটা মুক্ত বাতাসে রাখতে চাইবে। আর কি হয়, আর হচ্ছে রাতে হাত পা গরম হতে চায় না, রাতের বেলা তার হাত পা গরম হতে চায় না। আর শীতকালে বাড়ে আর ঠান্ডায় বাড়ে। শীতকালে আর ঠান্ডায় এই দুটো সময় তার রোগটা বেড়ে যায়। আর কি হয়, নাকের ডগা একটু লালচে লালচে হয়, আর নাকের ডগাতে একটু ফোলা ফোলা ভাব হয় এবং ক্ষত এবং হেজে যায়। আর একটা কিন্তু মারাত্মক ঘটনা তার ঘটে, সেটা হচ্ছে তার চোখে একটা প্রবলেম হয়। চোখটা কি মেন্টালি ব্যাপারই আর কি, চোখের ব্যাপারটা কি হয়, সে আয়নায় যখন তার মুখটা দেখে, সে তার দেহের অর্ধেকটা দেখতে পায়। কি হয়, হয় তার আপার পার্ট দেখতে পাবে, নতুবা লোয়ার পার্ট দেখতে পাবে। আয়নায় তার অর্ধেকটা দেখতে পাবে। আর কি হবে, আর চোখের একটু প্রদাহ সৃষ্টি হবে, সেটা কিন্তু ঠান্ডা জলেই তার উপশম বোধ করবে। আর হচ্ছে প্রচন্ড আলোক ভীতি, আলো সে সহ্য করতে পারে না, আলোক ভীতি, ভীষণ আলো তার অসুবিধা হয়। আমরা আর্জেন্টাইটিকামে কি পেয়েছিলাম, আর্জেন্টাইটিকামে পেয়েছিলাম দিনের বেলা তার চোখের কোনো সমস্যা হয় না, রাতে লাইটের আলোতে তার সমস্যাগুলি বেড়ে যায়। আর এখানে কি বলছে, এখানে বলছে যে আলোই তার সহ্য করতে পারে না, আলোক ভীতি ভীষণ। আর বাতের ব্যথা কি হয়, বাতের ব্যথা ঘুরে বেড়ায়, এখানে ওখানে সেখানে ঘুরে বেড়ায়। কি কি মেডিসিন আছে আরো, টেলিভ্যাক্ট্রম, পালসিট্রা আর টিউবারকুলিনাম। বাতের ব্যথা ঘুরে বেড়ায় এখানে ওখানে। আর বাতের ব্যথা ঘুরলে, ঘোরাফেরা করলে বাতের ব্যথা উপশম বোধ করে। এই বাতের ব্যথা এখানে ওখানে ঘুরে বেড়ায়, এই বাতের ব্যথা সে অস্টিও আর্থ্রাইটিস হোক, রিউমাটয়েড আর্থ্রাইটিস হোক, আর রিউমেটিক আর্থ্রাইটিস হোক, যে কোনো বাতের ব্যথাই হোক না কেন, সেই ব্যথা যদি ম্যাল ট্রিটমেন্ট হয়, চিকিৎসা হলো, স্টেরয়েড দিল বা অন্য কোনো ভাবে সেটাকে কমিয়ে রাখার চেষ্টা করা হলো, তাহলে কি হবে, ওই ব্যথা আস্তে আস্তে তার হৃৎপিণ্ডে এসে আক্রমণ করবে। তখন তার বুক ধড়ফড় ধড়ফড় করবে আর শ্বাসকষ্ট শুরু হবে। তখন তার বুক ধড়ফড় করবে, শ্বাসকষ্ট শুরু হবে। আমরা যদি এরকম শ্বাসকষ্ট নিয়ে আসে, আমরা কি করি, শ্বাসকষ্ট কখন বাড়ে, সকালে বাড়ে না বিকেলে বাড়ে, কেমন শ্বাসকষ্ট হয়, কি করলে উপশম বোধ করেন, ঠান্ডার থেকে হলো না কি হলো, আমরা এই সব জিজ্ঞাসাবাদ করি। কিন্তু আমরা সঠিক চিকিৎসায় যাই না। আমাদের জিজ্ঞাসাবাদের মধ্যে এটা রাখতে হবে যে আপনার বাতের ব্যথা কতদিন ধরে হচ্ছে। না, অনেকে হয়তো শ্বাসকষ্ট নিয়ে এসছে, তাহলে পাস হিস্ট্রিতে আমাদের যেতে হবে, যে পাস হিস্ট্রিতে আপনার ছোটবেলা থেকে আপনি কি কি রোগে ভুগেছিলেন। যখন চুপচাপ যদি থাকে, তাহলে শুনতে হবে যে চুলকুনি ঘাপাসটা হয়েছিল, তা বলবে না। তাহলে আপনার কি কোনো বাতের ব্যথা ট্যাথা হয়েছিল, বলবে হ্যাঁ হ্যাঁ হয়েছিল। তাহলে আপনার সেই বাতের ব্যথা কোথায় হয়েছিল, তা বলবে। তা আপনি তো এখন কি ভালো আছেন, বলে হ্যাঁ ভালো আছি। সারলেন কি করে, তখন বলবে যে কোনো ম্যাল ট্রিটমেন্ট হয়েছে যে কোনো জায়গায়, যে কোনো, সেটা বলবে। তখন আইডিয়া করে নিতে হবে যে এই যে শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, এর ব্যাকগ্রাউন্ডে ওই বাতের ব্যথা ম্যাল ট্রিটমেন্ট হয়েছিল,
এই বাতের ব্যথার ম্যালট্রিটমেন্টের ইতিহাস যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা মেডিসিনগুলি কিছু অন্য কিছু মেডিসিন আমার মাথায় চলে আসবে। সেই মেডিসিনগুলি আমরা তখন ভাববো, সেই মেডিসিনের কথা ভেবে কিন্তু আমরা সেই মেডিসিন দিলে ওই শ্বাসকষ্টটা কমে যাবে। আমরা সবসময় মনে করবো না ঠান্ডার থেকে হচ্ছে, ব্রঙ্কাইটিস হয়েছিল তার থেকে হচ্ছে, এটা সবসময় ভাববো না। বাতের ব্যথা কিন্তু সাপ্রেসড হয়েও কিন্তু এটা হতে পারে, স্কিন ডিজিজ সাপ্রেসড হয়েও হতে পারে, স্কিন ডিজিজ সাপ্রেসড হয়েও হতে পারে, বাতের ব্যথা সাপ্রেসড হয়ে হতে পারে। এইগুলি কিন্তু সব আমরা মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে আমরা ঠকে যাব। অনেক সময় হাত পা একটু ফলে পেটে কি হয়, পেটে জল জমে আর স্মৃতিশক্তি একদম দুর্বল হয়ে যায়। আর একটা জিনিস হয়, তার একটু অন্ডকোষটা, অনেকের একটা প্রবলেম হয় অন্ডকোষে কি হয়, ছোট মনে হয়। আবার অনেক সময় অন্ডকোষের মধ্যে যে গোল একটা বিচির মতো থাকে সেটাও অনেক সময় থাকে না। এই অরামেটাকের এই সিমটমটা কিন্তু অনেক সময় পাওয়া যায়। যদি আমরা জিজ্ঞাসাবাদ করে করে অন্য সিমটম মিলে যায়, তাহলে এটা আমরা জিজ্ঞাসা করবো না। যদি না মিলে যায়, তাহলে মিলছে না, তাহলে আর একটা সিমটম যদি বার করা যায় নাকি, তখন আমরা এই সিমটমটা জানতে চাইব। যদি হয় তাহলে আমরা পেয়ে যাব। আর কি হয়, আর হচ্ছে দুধ ভালোবাসে কিন্তু মাংস খেতে চায় না। দুধ খেতে কিন্তু খুব ভালোবাসে, কিন্তু মাংস তার একদম পছন্দ না। যেমন আমরা সিপিআর নেট্রামিউরে পাই চুল উঠে যায়, আমাদের এই অরামেটালেকামে কিন্তু সেরকম চুল উঠে যায়। আর একটা জিনিস হয়, মাথায় যন্ত্রণা যেরকম হয়, আর হচ্ছে মাথা ঘোরে। এই মাথা ঘোরা ব্যাপারটা আর একটা মেডিসিনের সঙ্গে পুরো একদম মিল। যেমন এখানে বলছে ঘুমের মধ্যে বা চক্ষু বুঝলে তার মাথা ঘোরে, এটা কিন্তু আমরা কোনি আমে পাবো। কোনি আমে শুলে পরে চোখ বুঝলে কিন্তু মাথা ঘোরে, তাহলে কোনি আমে মেডিসিনটা আছে। আর অরামেটাকেলে এই মেডিসিনটা আছে, চোখ বুঝলে তার বা ঘুমের মধ্যে বা চোখ বুঝলে তার মাথা ঘোরে। আর বাথরুমটা একটু ঘোলাটে টাইপের হয় এবং অনেক সময় ঘোলাটে টাইপের পুরু হতে পারে। ক্রিয়ানাশক হচ্ছে বেল, চায়না, মাক্সল। ক্রিয়ানাশক বেল, চায়না, মাক্সল। তাহলে আমরা অরামেটালিকাম একবার আলোচনা করলাম, এইবার আর একবার রেড লাইট সিমটম বলবো, তারপরে আমরা সবার সঙ্গে একটু জিজ্ঞাসাবাদে আলোচনায় আসবো, কে কেমন শুনলেন। অরামেটালিকামের মূল হচ্ছে জীবনে বিতৃষ্ণা আর আত্মহত্যা করার মানসিকতা। কেন তার জীবনে বিতৃষ্ণা হয় আর আত্মহত্যা করতে চায়? সে কষ্টে, মানসিক কষ্ট, দুঃখ, শোক, ব্যর্থ প্রেম, এইসবের থেকে বিষণ্ণ মন হয়ে যায় এবং আশাহীন হয়ে পড়ে। তাই তার কি হয়, মনে হয় যে আমি বন্ধু বান্ধবের সঙ্গে ভালো আচরণ করিনি, বাবা মাকে আমি কর্তব্য পালন করিনি, তাই বাবা মার স্নেহ ভালোবাসার থেকে আমি বঞ্চিত। আমি ঠাকুর দেবতা, ঈশ্বর, আল্লাহ বলুন, যাই বলুন, তাদেরকে যেটুকু তাদের প্রতি মানে কর্তব্য বা নিয়ম কানুন করতে হয় সেটা আমি করিনি। সেই কারণে আমার এত কষ্ট বা আমি কষ্ট পাচ্ছি। এই যে কষ্টগুলি মাথায় রেখে রেখে সে মনে করে আমি আর মুক্তি লাভ করব না, এর থেকে মুক্তি পাওয়ার কোনো জায়গা নেই। সেই কারণে সে তার আর বেঁচে থেকে লাভ নাই, এর থেকে তো মুক্তি যখন পাবোই না, বেঁচে থেকে লাভ নাই, সে তখন আত্মহত্যা করে মরার কথা ভাবে। অনেক সময় অনেকে কিন্তু আত্মহত্যা করেও ফেলে। এরকম আত্মহত্যা করার মানসিকতা যদি হয়, তখন যদি অরামেটালিকামের একটা হায়ার পোটেন্সি দিয়ে দেওয়া যায়, তাকে কিন্তু আত্মহত্যার থেকে বাঁচিয়ে আনা যায়। দেখা গেল একবার দুইবার সে আত্মহত্যার কথা ভাবছে বা অনেক সময় যাচ্ছে বা একবার গেছে,
গেল, আবার তাকে ধরে নিয়ে আসলেন, তাকে একটা অরামেটালিকাম দিলে কিন্তু অনেক সময় ওই মানসিকতা তার চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে এটা হয়। আর কি হয়, তাহলে আর্জেন্টাইটিকামের কি পেলাম আমরা, তাহলে জীবনে বিতৃষ্ণা। এবার হচ্ছে বাড়ে কখন, বেশিরভাগ হচ্ছে রাতে বাড়ে, আর বাড়ে হচ্ছে ঠান্ডায়। ঠান্ডায় বাড়ে, রাতে বাড়ে। এই ঠান্ডায় বাড়ার কথাটা বলতে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে মাথায় একটা যন্ত্রণা আছে, ভীষণ যন্ত্রণা। অরামেটালিকামের মাথায় ভীষণ যন্ত্রণা হয়। সেই যন্ত্রণা যখন হয় তখন সে মনে করে যে মাথার উপর দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে চলেছে, বয়ে চলেছে, বয়ে চলেছে। অনুভূতি হয় না, কিন্তু তার একটা অনুভূতি। এই অনুভূতির জন্য সে কি করে, সে মাথার উপরে মাথাটাকে আবৃত করে রাখতে চায়। কিন্তু মাথাটা যদি জ্বালা বোধ করে তখন কিন্তু আমার মুক্ত বাতাস তার ভালো লাগে। এটা হচ্ছে অরামেটালিকামের একটা মারাত্মক সিমটম, যে মাথায় তার মধ্যে মনে হচ্ছে একটা ঠান্ডা বাতাস বয়ে চলে যাচ্ছে, কিন্তু সেটা হয় না, কিন্তু তার মনে অনুভূতি হয়। আর বাড়ে কখন, আর হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তার এই রোগ যন্ত্রণা বাড়ে, রাতে বাড়ে, ঠান্ডায় বাড়ে, আর হাত পা সহজে গরম হতে চায় না। এই হচ্ছে আর্জেন্টাইটিকামের সিমটমগুলি। নাকটা একটু লালচে থাকবে, একটু ফোলা ভাব থাকতে পারে, নাকে একটু ক্ষত থাকতে পারে। আর তার মানসিকতা বা বিকৃতির, মেন্টাল বিকৃতির কারণে সে আয়না যদি সামনে নেয়, আয়নায় সে অর্ধেকটা দেখতে পাবে। আর বিকৃতি, মেন্টাল বিকৃতি এবং প্লাস চোখের প্রবলেম, চোখের জন্য সে অর্ধেক বডির অর্ধেক দেখতে পাবে আর অর্ধেক দেখতে পাবে না। উপর পাটটা দেখলে নিচের পাট দেখবে না, নিচের পাট দেখলে উপর পাটটা সে আর দেখতে পাবে না। তা এরকম হয়। এবং চোখে যে প্রদাহ হয়, যদি হয় কখনো, সেটা তার জ্বালা করুক বা প্রদাহ হোক, সে ঠান্ডা জলে সে উপশম বোধ করে। আর আলোক ভীতি, ভীষণ তার আলোক ভীতি, আলোতে সহ্য করতে পারে না, ভীষণ আলোক ভীতি। আর বাতের ব্যথা ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় বাতের ব্যথা ঘুরে বেড়ায়। এই বাতের ব্যথা ঘোরা, যদি পেশেন্ট ঘুরে বেড়ায় তাই কিন্তু তার এই বাতের ব্যথার উপশম হয়। যদি বাতের ব্যথা ম্যাল ট্রিটমেন্ট হয় তাহলে হৃৎপিণ্ডে আক্রমণ করে, তখন বুক ধড়ফড় করে এবং শ্বাসকষ্ট শুরু হয়। বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট শুরু হয়। আর বুদ্ধিটা একটু হালকা থাকে এবং বুদ্ধি কম থাকে, একটু বেটে টাইপের হয়। আর এটা একদম ব্যারাইটা টাইপের কিছুটা সিমটম এখানে থাকে। অন্ডকোষের অনেক সময় জল থাকে, অন্ডকোষের প্রবলেম থাকে, অন্ডকোষের বিচি তার নাও থাকতে পারে, এইসব প্রবলেম তার থাকে। ভালোবাসে হচ্ছে দুধ ভালোবাসে, মাংস একদম পছন্দ করে না। তার ইউরিনটা একটু ঘোলাটে টাইপের হয় এবং পুরু টাইপের হয়। ক্রিয়ানাশক হচ্ছে বেল, চায়না আর মাক্সল। তো আমরা অরামেটালিকামটা মোটামুটি একটু আলোচনা করে ফেললাম। তো আমরা এবার একটু আলোচনায় আসি। অরামেটালিকাম আমরা কি শুনলাম, কি জানলাম, কি পড়লাম, এইটা নিয়ে একটু আমরা আলোচনায় আসি। যে জানবেন সেই বলবেন, না জানলে তো বলা যাবে না। অরামেটালিকামের মানসিক, তার আত্মহত্যা করা আর জীবনে বিতৃষ্ণা, এই জিনিসটা তার জীবনে কেন আসে? সবই তো মানুষ, কিন্তু অরামেটালিকামের পেশেন্টের এই জিনিসটা কেন আসে, যদি কেউ বলতে পারেন ভালো হয়।
তার জীবনে চলতে চলতে ব্যর্থ প্রেমের কাহিনী মা বাবাকে সে মনে হয় যে সঠিক শুশ্রূষা করতে পারেনি, এর জন্য স্যার মনে হয়। ভেরি গুড। মোটামুটি আপনি যা বলেছেন কিছুটা বলেছেন, কিন্তু ওইটুক বললে তো হবে না, আর একটু বেশি না বললে তো নাম্বারটা পাওয়া যাবে না। জীবনে বিতৃষ্ণা এবং আত্মহত্যা করার মানসিকতা তৈরি হয়, মানুষের মেন্টালি বিকৃতিটা তখনই আসে যখন সে তার একটা আশাহীন হতাশা ভাব তার জীবনে এসে যায়, তখন হয়। তার হতাশাটা কেন আসে? সে ব্যর্থ প্রেম, মনের কষ্ট, দুঃখ, দুর্দশা তার সব মনের মধ্যে গেঁথে রেখে রেখে একটা সময় তার মেন্টাল বিকৃতি হয়ে যায়। তখন সে মনে মনে ভাবে যে বন্ধু বান্ধবের সঙ্গে যে আচরণটা করা উচিত ছিল সেই আচরণটা আমি করতে পারিনি, মা বাবার উপরে যে কর্তব্যটা করা উচিত ছিল, মা বাবাকে স্নেহ, মা বাবাকে ভালোবাসা, মা বাবাকে শ্রদ্ধা করা, মা বাবাকে ভক্তি করা, সেটা যা করার ছিল সেটা আমি করতে পারিনি। সেই জন্য মা বাবার ভালোবাসা স্নেহ থেকে আমি অনেক দূরে চলে গেছি, মা বাবার স্নেহ ভালোবাসা আমি পাচ্ছি না। তারপরে কি হবে? তারপরে আসবে যে ঠাকুর দেবতা, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, সে তার উপরে যেটুক নিয়ম কানুন, যেটুক ভক্তি শ্রদ্ধা করা উচিত সে সেটা করতে পারেনি। না করার কারণে সে আর মুক্তি পাবে না, তার মুক্তির জায়গা নেই। অতএব মুক্তি পাবে না যখন, তখন সে আর বেঁচে থেকে তার লাভ কি? সেই কারণে সে জীবনে আর বেঁচে থেকে লাভ নেই। মুক্তি যখন পাবো না, আমার যখন মুক্তির জায়গা নেই, মুক্তি যখন হবেই না, তাহলে আমার আর বেঁচে থেকে লাভ কি? তাহলে আমি মরে যাব। এইভাবে সে আত্মহত্যা করার জন্য মানসিকতা তার তৈরি হয়, সে বিকৃতি, মানসিক বিকৃতি তার তৈরি হয়ে যায়। আচ্ছা, অরাম মেটালিকামের রোগগুলি বৃদ্ধিটা একটু যদি কেউ যা বলেন, বৃদ্ধিটা। হ্যাঁ, রোগটা রাতে বাড়ে, ঠান্ডায় বাড়ে, আর সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত ওই সময়টা বৃদ্ধি পায়। রাতে বাড়ে আর সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত বাড়ে, ঠান্ডায় বাড়ে। তার এই রোগগুলি এই সময় বাড়ে। আচ্ছা, রাতে তো বাড়ে, ঠান্ডায় তো বাড়ে, কিন্তু মাথার যন্ত্রণাটা, মাথা যদি একটু জ্বালা বোধ করে তাহলে কিসে কমে? খোলা বাতাস কমে, তখন এই ব্যাপারটা আবার একটু খোলা বাতাসে আরাম পায়। তাহলে অরামেটিক্যালের মাথায় যন্ত্রণাটা কেমন, খুব না কম? মাথায় যন্ত্রণাটা খুব বেশি, কিন্তু যখন তার মাথায় যন্ত্রণাটা হয় সে কি অনুভব করে? মাথার ভিতরে ঠান্ডা আবহাওয়া যায়, হাওয়া মনে হচ্ছে যে মাথার ভিতরে একটা ঠান্ডা হাওয়া যাচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। মনে হয় তার মাথায় মনে হচ্ছে ঠান্ডা বাতাস বইছে, মনে হয় এটা, কিন্তু বাস্তবে মনে হয়। তখন কি করে? মাথা ঢেকে রাখে তখন। হ্যাঁ, ভেরি গুড। তখন মাথা ঢেকে রাখতে চায়। আচ্ছা, হ্যালো স্যার, হ্যাঁ, আমি বলছি যে অরম মেটালিকামে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত বাড়ে,
আবার রাত্রে বাড়ে, তার মানে তো সারা দিন রাত সব সব হয়ে গেল হিসেব মতন। হ্যাঁ, মোটামুটি সারা দিনেও হয়, রাতেও হয়। দিনেও সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হয়, আবার রাতে হয়, দিনে রাতে সবসময় হয়। হ্যাঁ, তো সেইটাই। আচ্ছা, অরাম মেটালিকামের আর একটা ভালো সিমটম, সেটা হচ্ছে কি খেতে ভালোবাসে এবং কি খেতে চায় না। সে দুধ খেতে ভালোবাসে, মাংস খেতে চায় না। মাংস খেতে চায় না। আচ্ছা, মাংস খেতে ভালোবাসে একটা মেডিসিন বলেন তো, খুব বেশি প্রিয় মাংস তার কাছে। টিউবারকুলিনাম। টিউবারকুলিনাম, ভেরি গুড, ভেরি গুড। টিউবারকুলিনাম, টিউবারকুলিনামে ভীষণ মাংস পছন্দ করে। আচ্ছা, মাথা যে আবৃত্তি রাখতে বলছে বা অরাম মেটালিকাম, আর কি কোনো মেডিসিন আছে এরকম মাথা ঢেকে রাখতে চায়? সরিনাম আছে, সরিনাম। একদম ভেরি গুড, ভেরি গুড। সরিনাম, সরিনাম দেখবেন গরমের সময় তার মাথা ঢেকে রাখতে চায়। সরিনাম, ভেরি গুড। সরিনামেও মাথা ঢেকে রাখতে চায়, আবৃত রাখতে চায়। আচ্ছা, সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত যে বাড়ে, আর দুটো মেডিসিন আছে, কি কি? স্যাঙ্গুনেরিয়া নাইট্রিকামে আছে, একটা মিউরো আছে। নেতামেরু আছে, হ্যাঁ। স্যাঙ্গুনেরিয়া নাইট না, স্যাঙ্গুনেরিয়া ক্যানাবিস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অরাম মেটালিকামের বাথরুমটা কেমন? গোলাটে। হয়তো গোলাপ। আচ্ছা, আর একটা মেডিসিন আছে, যে মেডিসিনটার বাথরুমটা ওইরকম একটু সাদাটে একটু ঘোলাটে হয়। অ্যাসিড ফসে আছে। অ্যাসিড ফসে, ভেরি গুড, ভেরি গুড, অ্যাসিড ফসে আছে। এরকম সিমটম আর একটা মেডিসিনে আছে, সেটা হচ্ছে অ্যাসিড ফস। আর একটা মেডিসিন আছে, এটা আছে অ্যাসিড ফস। আচ্ছা, অরাম মেটালিকামের চোখে আয়নার সামনে কি দেখতে পায়? অর্ধেক দেখতে পায়, অর্ধেক দেখতে পায় আর অর্ধেক দেখতে পায় না। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ বলুন। বলছি কি যে আপনি এমন কোন পেশেন্ট পেয়েছেন যে অরাম মেটালিকামে যে কেউ অর্ধেক দেখতে পায় না? না, আমি পাইনি এরকম, কিন্তু বইয়ে পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সেইটাই। বইয়ে পাওয়া যাচ্ছে, কিন্তু আমি এখনো এরকম পাইনি। বইয়ে যেগুলি থাকবে সেগুলি তো আমাদের মাথায় রাখতে হবে। সে তো রাখতে হবে না, আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আমি এরকম পাইনি, তবে বইয়ে আছে, আমরা জেনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তা না হলে তো যদি এরকম এসে যায়, তখন তো আমরা খুঁজে বেড়াবো কোথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক। আচ্ছা, অরাম মেটালিকামের পেশেন্টের ঠান্ডায় বাড়ে, কিন্তু আমরা আগে পেলাম যা মাথায় জ্বালাটা ঠান্ডায় উপশম। আর একটা তার প্রবলেম, কিন্তু সেটাও কিন্তু ঠান্ডা জলে উপশম। চক্ষু, হ্যাঁ সালফার? না, একটা মেডিসিন বলি নাই, অরাম মেটালিকামের সিমটম একটা বলছি। ও আচ্ছা। চক্ষু প্রদাহ, সেটা কিন্তু আমার ঠান্ডা জলে উপশম হয়। আর আলো কি করে? আলো সহ্য করতে পারে। আলো সহ্য করতে পারে না, আলোক ভীতি। আলো সহ্য করতে পারে না, আলোক ভীতি হচ্ছে অরাম মেটালিকামের একটা সিমটম। আচ্ছা, প্রায় সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, একজন একটু বলুন তো, অরাম মেটালিকামটা আমরা তো আলোচনা করলাম, দুবার বললাম, আলোচনা করলাম, যে কোনো একজন
যদি একটু বলেন, যতটুকু মনে আসে সেটুকু বললেই হবে। বলি বলি হ্যাঁ হ্যাঁ বলুন। ব্যর্থ প্রেম, আশাহীন বন্ধু বান্ধব একসাথে ক্ষমা করবে তার মনে থেকে তাকে বাবা মা উপর হত্যা করতে পারেনি, স্নেহ ভালোবাসা থেকে দূরে রেখেছে, ভেবে ভেবে সে সে মনমরা হয়ে যায়, সে একা একা থাকতে চায়, এমনকি ঈশ্বর দেবতা কিংবা আল্লাহর উপর ঠিক মতো শ্রদ্ধা করতে পারেনি, ভেবে সে একাত্ম হয়ে যায় এবং ভীষণ মনমরা হয়ে যায় এবং মনে হয় সে জীবন ত্যাগ করতে চায়। রাত্রেবেলা সে ডুবিয়ে কাঁদে ঘুমের মধ্যে। হ্যাঁ হ্যাঁ বলুন। সূর্যোদয়ের মধ্যে সমস্ত এগুলো বাড়ে। হ্যাঁ রাতে হাত পা গরম হতে চায় না, নাকের ডগা লালচে লালচে হয়, চোখে প্রলেপ হয়, আয়নায় অর্থটা দেখতে পায়, ঠান্ডা কমে, আলো সহ্য হয় না, মাথার ব্যথা ঘুরে বেড়ালে কমে, শ্বাসকষ্ট হয়, কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে এগুলো আর শ্বাসকষ্ট হয়। দুধ খেতে ভালোবাসে কিন্তু মাংস খেতে চায় না, চুল উঠে যায়, মাথা ঘোরে। হ্যাঁ বলুন বলুন, ভালো হচ্ছে। আর নাকটা মোটা, চোখে কম দেখতে পায়, বৃদ্ধি কম হয় ফলে। আর এটা আবার অন্ডকোষটা ছোট থাকে, মনে হচ্ছে একটা অন্ডকোষ নেই, এটুকু মনে করছে। বাহ, ভেরি গুড ভেরি গুড, খুব ভালো বলেছেন। কিন্তু একটা কথা এটা বলবেন না, আমি আপনাদের বলেছি ঠিকই, কিন্তু এটা বইয়ে নেই যে স্টেরয়েড খেয়ে ম্যালট্রিটমেন্ট হয়ে তার হৃৎপিণ্ড আক্রান্ত হয়ে তার বুক ধড়ফড় করছে বা শ্বাসকষ্ট হচ্ছে, এটা এমনি হয়তো আমরা জেনে রাখলাম, বুঝে রাখলাম, কিন্তু এটা বইয়ে নেই। বইয়ে কিন্তু এরকম আলোচনা নেই। এটা আমি বলেছি কেন, যে এখন বর্তমানে স্টেরয়েডের যুগ এসে গেছে। ব্যথা হলেই স্টেরয়েড দিচ্ছে, কমে যাচ্ছে, ব্যথা কমে যাচ্ছে। এই স্টেরয়েড তো ক্ষতিকারক, খতরনাক জিনিস স্টেরয়েড। এইটা আমরা যখন আলোচনা করব ঠিক আছে, কিন্তু প্রশ্ন উত্তরে এরকম লেখা যাবে না। প্রশ্ন করলে প্রশ্নের উত্তরে ওইটা লেখা যাবে না, কারণ এটা বইয়ে যেহেতু নেই, আমরা এটা লিখবো না। কিন্তু আমরা এখন যা দেখতে পাচ্ছি, এই ঘটনাটা কিন্তু খুব ঘটছে। এই ঘটনা ঘটছে বলেই আমি ওইটা বলেছি যে স্টেরয়েড খেয়ে যদি ম্যালট্রিটমেন্ট হয়ে যদি বাতের ব্যথা চাপা পড়ে হৃৎপিণ্ডে আক্রান্ত হয়, তাহলে শ্বাসকষ্ট হবে, বুক ধড়ফড় করবে। এটা অরাম মেটালিকামের একটা সিমটম। হ্যাঁ, স্টেরয়েড আপনারা বলতে পারেন, সবই করতে পারেন, কিন্তু লিখবেন না। যদি প্রশ্ন থাকে, প্রশ্নের উত্তরে কিন্তু স্টেরয়েডের কথা লেখা যাবে না। বোঝা গেল? আচ্ছা, খুব ভালো বলেছেন আপনি, দারুণ, মোটামুটি সবই বলেছেন। এটা আপনার একটা ভালো বলা। আচ্ছা, স্টেরয়েডে এই অরাম মেটালিকামের পেশেন্ট এই হাসে আবার এই কাঁদে, মেন্টালি এমন হয়, হাসে আর কাঁদে। এরকম হাসে আর কাঁদে আর একটা মেডিসিন আছে, সেই মেডিসিনটা কি না? ইগনেশিয়া। পালসিটিলায় হাসে কাঁদে, কিন্তু এরকম না। ইগনেশিয়া মানে বিরাট হাসতে শুরু করলো, হাসতে 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 আস্তে আস্তে হঠাৎ করে কান্না শুরু হয়ে গেল, চোখ দিয়ে জল পড়তে শুরু হয়ে গেল, ইগনেশিয়া। কিন্তু পালসিটিলে আছে, কিন্তু এরকম না, ইগনেশিয়ার মতো না। হাসছে, হাসতে 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 কান্না শুরু হয়ে গেল, তখন আবার সে কান্না শুরু হয়ে গেল, কাঁদতে থাকলো। ইগনেশিয়া এরকম একটা সিমটম আছে। আচ্ছা, ঘুমের মধ্যে কি করে?
ফুপিয়ে কাঁদে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদে ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। এটা একটা ভালো সিমটম হচ্ছে অরাম মেটালিকামের। তাহলে আমরা মোটামুটি অরাম মেটালিকামের কোনো পেশেন্ট এলে আমরা মোটামুটি এখন যা মোটামুটি আলোচনায় এসছি, তাহলে কিন্তু আমরা এই পেটিন মেডিসিনটা দিতে পারবো বা দিতে কোনো অসুবিধা হবে না। তো প্রথমে আমি যে কেস্টিংটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমি আর্জেনাইটিকাম এটা আমি আলোচনা করেছিলাম। আমাদের 3টে মেডিসিন আলোচনা হয়েছিল, তার মধ্যে আর্জেনাইটিকাম ছিল। সেই আর্জেনাইটিকামের কেস্টিংটা আমি আপনাদের বলেছিলাম করুন। সেই আর্জেনাইটিকামের একটা সিমটমে আছে যে হঠাৎ কোনো চিৎকার, গন্ডগোল বা কারো দুঃখের সংবাদ পেলে তার উদরাময় শুরু হয়, আর বাড়ির থেকে বেরোনোর সময় তার উদরাময় পায়খানা পেয়ে যায়, আর কি হয় তার কোনো লোকের সঙ্গে কথা বলতে গেলে বা অপরিচিত লোকের সঙ্গে কথা বলতে গেলে তার এই মনে যখন ভাবে যে অপরিচিত লোকের সঙ্গে কথা বলবো, এই কথা শুনে তার উদরাময় শুরু হয়। এই সিমটমটা আমি বলেছিলাম। এইবার আপনাদের ওইটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আর্জেনাইটিকামের দিকে আপনারা নিতে পারতেন, কিন্তু আপনারা তো কিছুই জিজ্ঞাসা করলেন না। যদি জিজ্ঞাসা করতেন আমি সব আর্জেনাইটিকামের কথাগুলি একের পর এক বলে যেতাম। বলতাম রাস্তায় যখন চলি 5 জন একসাথে গেলে আমি সবার আগে চলে আসি, ওরা আমার পেছনে পড়ে থাকে। আমি রাস্তার মাঝখান থেকে যাই, আমার কেন জানি মনে হয় যে রাস্তার আশেপাশের বাড়িগুলি ভেঙে যেন আমার মাথার উপর পড়বে, এরকম আমার মনে হয় বলেই আমি রাস্তার মাঝখান থেকে যাই। আর কি হয় জানেন, আমি এরকম বলতাম, আর কি হয় জানেন, আমি ওই উঁচু উঁচু বাড়ির দিকে যখন তাকাবো আমার মাথাটা ঘোরে। উঁচু বাড়ি আমি দেখতে পারি না, উঁচু বাড়ি দেখলে আমার মাথা ঘোরে। এবার যদি জিজ্ঞাসা করতেন যে আপনার কি খেতে ভালো লাগে, আমি বলতাম চিনি বা মিষ্টি ভীষণ পছন্দ আমার, চিনি বা মিষ্টি আমার ভীষণ পছন্দ। আবার বলতাম জানেন চিনি খেলে কিন্তু আমার ভালো, কিন্তু উদরাময় শুরু হয়। চিনি খেয়ে আমার কিন্তু সহ্য হয় না, মিষ্টি খেয়ে কিন্তু আমার সহ্য হয় না। এগুলি কিন্তু আমি বলতাম, মানে একের পর এক আর্জেনাইটিকামের সব সিমটমগুলি একের পর এক আমি কিন্তু বলে যেতাম। আপনারা কেউ জানতে চাইলেন না আর্জেনাইটিকামের পুরো সিমটম যদি বলতাম। তাই হোক, আমি আবার বলতাম জানেন, আমি যদি জোরে কোনো একটা গান ঠান করি বা জোরে কোনো আওয়াজ করি তাহলে কিন্তু আমার গলাটা বসে যায় এবং গলার মধ্যে একটু কেমন জানি পিন ফোটার মতো, কাটা ফোটার মতো ফোটে। এই কথাগুলি বলতাম। তাহলে আর্জেনাইটিকামের সব সিমটম একের পর এক আমি বলে যেতাম। তারপরে আপনারা আর্জেনাইটিকাম সিলেক্ট করতেন। এইটা হচ্ছে কেস্টিং। এইভাবে কেস্টিং না করলে কিন্তু মেডিসিন সিলেক্ট করতে পারবেন না। যাই হোক, আজকে আমরা কেস্টিংটা একটু দিলাম। সামনের দিন কিন্তু আমি এই যে 4টে মেডিসিন আলোচনা হলো, এই 4টে মেডিসিনের নামটা আমি কিন্তু আগামী দিন বলবো না, কোন কোন মেডিসিন আলোচনা হয়েছে। 4টে মেডিসিনের মধ্যে যে কোনো একটা মেডিসিন আমি পেশেন্ট তৈরি হব, আপনারা সবাই টেস্টিং করবেন, সবাই জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে খাতায় লিখবেন। লেখার পরে সেই মেডিসিনটা কোন মেডিসিন বলবেন, অ্যাভলিউশন করবেন মনে মনে করে, সেটা কোন মেডিসিন আপনারা বলবেন। মোটামুটি 4টে মেডিসিনে আমি এমনভাবে বলবো সত্যি আপনারা বুঝতে পারবেন। আমি তো একদম সঠিক সেই মেডিসিনটাই বলবো, আমি তো জড়িয়ে বলবো না। পেশেন্ট এলে কি হয়, তারা জড়িয়ে বলে, এমনভাবে বলে 3, 4টে 5টা মেডিসিন একসঙ্গে চলে আসে, এমনভাবে বলে। আমি কিন্তু সেইভাবে বলবো না, কারণ আপনাদের যাতে আপনারা সঠিকভাবে টেস্টিংটা করে মেডিসিনটা সিলেক্ট করতে পারেন, আমি সেইভাবে বলবো না। আমি বলবো একটা যে মেডিসিনটা, সেই মেডিসিনটার একদম
সরাসরি রেড লাইন সিমটমগুলি বলে যাবে, যাতে আপনারা বুঝে মেডিসিনটা সিলেক্ট করতে পারেন। এটা যদি না করেন আপনারা কিন্তু সঠিক সিঙ্গেল মেডিসিন দিতে পারবেন না। সিঙ্গেল মেডিসিন দিতে গেলে আমাদের এইভাবে সুন্দরভাবে টেস্টিং করতে হবে। তো আমরা আজকে মোটামুটি আগামী দিনের একটা যে টেস্টিং করব সেটা একটু জানিয়ে দিলাম। আপনারা কিন্তু আগামী দিনে তৈরি থাকবেন, খাতা কলম নিয়ে থাকবেন। প্রথমে আমি একটা পেশেন্ট হব, আপনারা ডাক্তার হবেন, আপনারা জিজ্ঞাসাবাদ করবেন, আমি বলবো, তারপরে মেডিসিন সিলেক্ট করবেন। তো আপনাদের আর যদি কিছু বলার থাকে, আলোচনার থাকে বলুন। স্যার হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ বলুন। স্যার, আপনি এই যে অরাম মেটালিকান পড়াচ্ছেন, বললেন যে সিফিলিটিক ম্যাজিকের মধ্যে পড়ে, এবং তাহলে সিফিলিটিক ম্যাজিকের মধ্যে যেহেতু পড়ে তাহলে রাত্রে তার বৃদ্ধিটা বেশি। তারপরে আবার মাঝখানে একটু আলোচনা হলো যে ওই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মানে দিনে রাত্রে বাড়ে, তাহলে সেটা দিনে রাত্রে বাড়ে তো শরীর ম্যাজিম হতে পারে। তাহলে এটা এর মধ্যে অরাম মেটালিকের মধ্যে কি শরীর ম্যাজিমও প্রকট আছে? হ্যাঁ হ্যাঁ, এটাও আছে। দিনের বেলা বাড়ে, রাতে বাড়ে। রাতে হচ্ছে বেশি, দিনেও তার হতে পারে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তার হতে পারে, কিন্তু রাতেই তার বেশি বৃদ্ধি। তো এটা আর শরীর সিভিলিক্স দুটোই আছে। আমাদের বেশিরভাগ দেখুন সব মেডিসিনে কিন্তু শরীর সিভিলিক্স থাকেই, কিছু না কিছু থাকে। আর লাস্টে গিয়ে আমরা সাইকোসিস পেয়ে যাই, অনেক সময় লাস্টে সাইকোসিসও পেয়ে যাই, বেশিরভাগ ক্ষেত্রে এরকম। তো আমরা আরো কি হয় যে আমরা অনেক সময় এই মায়াজমটা খুঁজেও পাই না, এমন হয় মায়াজম। তবে মায়াজম নিয়ে আমরা বেশি কসকসানি করে লাভ নেই আমাদের, আমরা অনেক সময় এটা পাই, অনেক সময় নাও পেতে পারি। তবে কি হয়, যখন আমরা টেস্টিং করতে করতে দেখা গেল যে কোনো মেডিসিন আমরা পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, তখন আমরা ওই ফ্যামিলি হিস্ট্রিতে একটু দেখে নেব যে ফ্যামিলি হিস্ট্রিটা কোন মায়াজমের মধ্যে আছে। যদি আবার একটু মেডিসিন খুঁজে পাচ্ছি না, যদি ফ্যামিলি হিস্ট্রির মায়াজমটা আমরা একটু দেখে নিতে পারি, তখন আমরা ওই মায়াজমের উপর ভিত্তি করে আমরা তখন দেখবো যে এই মায়াজমের এই মেডিসিনগুলি বেশি আসতে পারে, তখন সেই মেডিসিনের দিকে আমরা এগিয়ে যেতে পারি। এইটাই আর কি। মায়াজম যে সবসময় মায়াজমের ভিত্তি করে যে ওষুধ দেবো তা না, মায়াজমটা আমরা রাখবো, কিন্তু আমরা টোটালি অফ সিমটমটা বেশি দেখবো। টোটালি অফ সিমটম 5 থেকে 7টা 8টা রেড লাইন সিমটম আমরা মেলাবো। এই 5 থেকে 7টা 8টা রেড লাইন সিমটম মিলে যায়, আমরা সেইটাই দেব। স্যার বলছি, স্যার এই সিফিলিনাম তো মোটামুটি স্যার অনেক ডিজিজেই বেশি ব্যবহৃত হয়, তাই না? কোনটা? সিফিলিনাম। হ্যাঁ, ওটা সঠিক মায়াজম। হ্যাঁ, তো স্যার যদি অনেক ডিজিজেই হয়, যদি একটা সিফিলিনাম সিলেক্ট করি, তাহলে স্যার সেক্ষেত্রে ডোজটা মানে কি, পাওয়ারটা কত দিতে হয়? দেখুন, পাওয়ারটা 200 থেকে শুরু করবেন, এবং অনেক পুরনো হলে আপনি 1M দিতে পারেন। মানে হায়ার পোটেন্সি দিলে সব থেকে ভালো হবে। 200, 1M, 10M, 50M, CM এরকম। যারা আছে অনেক পুরনো, যাদের অভিজ্ঞতা বেশি, তারা অনেক সময় ফার্স্ট টাইমে CM দিয়ে দেবে, কিন্তু আমরা ফার্স্ট টাইমে CM দেবো না। কারণ CM দিয়ে যদি ধাক্কা পায় একটা, সেই ধাক্কা সামলানো কিন্তু আমাদের অনেক সময় মাথায় অতটা আসবে না। সেজন্য আমরা 200 দিতে পারি, 1M দিতে পারি। যেহেতু একটু উপশম বোধ করে, তখন আস্তে আস্তে আমরা পাওয়ারটা বাড়াতে পারি, এরকম। কিন্তু 200-এর নিচে আমরা যাব না, 200 থেকে শুরু করবো। নসদ গ্রুপের ওষুধ তো আমরা লোয়ার পোটেন্সি দেবো না, নসদ গ্রুপের ওষুধ 200 থেকে শুরু করতে হবে। না স্যার, জিরো পোটেনশিয়াল যেটা পিপিএলের মেসেজ যেটা, হ্যাঁ, যদি জিরো পোটেন্সি সিভিলিনাম
দেন তাহলে কি করবেন, 1 দিলেন, এটা 16 দিন খাবে, তারপরের পাওয়ার আবার দিলেন, পরে আবার 16 দিন খাবে, এরকম পরপর পরপর আপনি দিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 16 দিন করে, হ্যাঁ 1 থেকে তো শুরু করবো। হ্যাঁ 1 দিলেন, ওটা 16 দিন খাবে, 10টা করে ঝাঁকি দিয়ে। এটা নিয়ে হচ্ছে 100 ml বোতলে ডিস্টিল ওয়াটার দিতে হবে, দিয়ে তারপরে 20 থেকে 25 ফোঁটা RS এর মধ্যে বা রেক্টিভেট স্প্রের মধ্যে দিতে হবে, দিয়ে তারপরে জিরো পোটেন্সির একটা গুলি এর মধ্যে দিয়ে তারপরে 10টা ঝাঁকি দিতে হবে। এই 10টা ঝাঁকি তাকে শেখাতে হবে। কি করবেন, সকালবেলা বলবেন এরকম, সকালবেলা ঘুম থেকে উঠবেন, উঠে ঠান্ডা জল দিয়ে একটু মুখটা কুলি করবেন, তারপরে হাতের উপরে এই আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই বোতলটা রেখে থেমে থেমে 10টা ঝাঁকি দেবেন, একই লেভেল, একইভাবে থেমে থেমে 10টা ঝাঁকি দেবেন। মানে বোতলের উপরে যেটা বুদবুদি আসবে, বুদবুদিটা কমে গেলে আবার ঝাঁকি দেবেন, বুদবুদিটা কমে গেলে আবার ঝাঁকি, এরকম ঝাঁকি দিয়ে অনেক সময় 1 কাপ জলেও হয়, অনেক সময় হাফ কাপ জলে হয়। 1 কাপ বা হাফ কাপ জলের মধ্যে 1 চামচ, 4 চামচের 1 চামচ ওর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 2 চামচ খাবেন, বাকি যে কাপে জলটা থাকবে ওইটা আর খাবেন না, ওইটা ফেলে দেবেন। তারপরে 1 ঘন্টা পরে আপনি মাজন দিয়ে দাঁত মাজবেন, তার আগে মাজন ব্যবহার করবেন না। এটা বলতে হবে যদি 1 বার খায়, আর যদি 2 বার খায় তাহলে সন্ধ্যেবেলা 1 বার বলতে হবে, সন্ধ্যেবেলা 1 বার, মানে অবস্থা বুঝে। যদি খুব বাড়াবাড়ি হয় তাহলে 2 বার দেবেন, আর বাড়াবাড়ি না হলে 1 বারই দেবেন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। আজকে ওই বইটা একটু দেখছিলাম, ওই 50 সেমি, হ্যাঁ ওইটা সহস্রতমিক যে বইটা, ওইটা দেখছিলাম। ওই বইটা এক জায়গায় লেখা আছে 30 সেকেন্ডে 40 বার চাকাটা, 30 সেকেন্ডে 40 বার, সেই হিসেবে লেখা আছে, তাই দেখলাম আজকে। 30 সেকেন্ডে 40 বার, এটা একটু আরেকবার ভালো করে দেখবেন। 30 সেকেন্ডে না, এটা থেমে থেমে ঝাঁকি, বুদবুদিটা চলে যাওয়ার পর তারপরে আবার একটা ঝাঁকি দিতে হবে। তাই জানি। ওষুধ রিপিটেড ডোজ দেওয়া যায়, হ্যাঁ 50 সেন্টিমিটারের ওষুধ রিপিটেড ডোজ দেওয়া যায়, মানে পরপর দেওয়া যেতে পারে। হ্যাঁ, অ্যাকুইট কেসে রিপিটেড ডোজ দেওয়া যাবে। অ্যাকুইট কেসে দিনে 4 বার 5 বারও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই তো। যদি আপনি হ্যাঁ স্যার, বলছিলাম ধরুন একটা পোটেন্সি ইউজ করলাম, ধরো সেই পোটেন্সিটা ইউজ করার পরে আগ্রাভেশন দেখা গেল, তখন আবার কি করণীয় হবে? তখন কি আমি নিম্ন পোটেন্সিতে আসবো না অন্য কোনো মেডিসিনে যাবো? যদি অ্যাগ্রাভেশন দেখা দেয়, খুব বেশি অ্যাগ্রাভেশন দেখা দেয়, তাহলে অ্যান্টিডোট করতে হবে। অ্যান্টিডোটে কোন মেডিসিন আছে দেখতে হবে, ওই বরিকের বইয়ের পেছনে। মেডিসিনটা ঠিক আছে, ওষুধটা আমি ঠিক দিয়েছি, চুজ করেছি ঠিকই, কিন্তু আমার পোটেন্সিটা ভুল হয়েছে। ধরুন আমি হাই পোটেন্সি দিয়ে ফেলেছি, কথাই বলছি আমি, ওষুধ কিন্তু আমার নির্বাচন ঠিক আছে, কিন্তু পোটেন্সি আমি হাই দিয়ে দিচ্ছি, তাহলে তখন আমার কি করণীয় হবে? তখন কি আমি অ্যান্টিডোটে যাবো না লোয়ার পোটেন্সি যাবো? যদি জিরো পোটেন্সির ব্যবহার করেন তাহলে ওষুধটা বন্ধ রাখতে হবে, বন্ধ রাখলে আস্তে 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 ওটা কমে যাবে। আর যদি হায়ার পোটেন্সি আর যদি সেন্টিসিমেলে আসেন, তাহলে ওই আপনাকে ওষুধ ঠিক দিয়েছেন তাহলে একটু অপেক্ষা করতে হবে, বেড়ে গিয়ে আস্তে আস্তে কমে যাবে। আর তা না হলে লো পোটেন্সিতে, একদম লো পোটেন্সিতে চলে যেতে হবে। ব্যাক করে লো পোটেন্সিতে গেলে পরে ওটা ঠিক হবে, নাহলে ও কিছুতেই কন্ট্রোল করা যাবে না। আর লো পোটেন্সি দিলে কমবে, কিন্তু যদি একবার হাই পোটেন্সি দিয়ে অ্যাগ্রাভেশন যখনই হয়ে যাবে, যখন আর কন্ট্রোল হচ্ছে না, তখন একদম পুরো লোতে চলে যেতে হবে। ওয়েট করার পরে যদি না হয় তাই লোতে যেতেই হবে, তা নাহলে কিছু করা যাবে না। কিন্তু এইটা লক্ষণটা তো আপনি ভালো পাবেন যে বেড়ে গেছে, তো আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা, যদি ধৈর্যটা থাকে। কিন্তু চুলকুনির ক্ষেত্রে আবার একটা প্রবলেম, চুলকুনির ক্ষেত্রে বেশি বেড়ে গেলে তো আর সহ্য করতে পারে না, তখন হচ্ছে প্রবলেমটা বাড়ে। চুলকানি স্যার আলাদা জিনিস স্যার, ও ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, চুলকানিতে স্বাভাবিক সাইজ থেকে শুরু করতে হবে। চুলকুনিতে আপনার 50 মিলিসিমেল হচ্ছে বেটার। আর সেটা তো বেটার।
পোটেন্সিয়াল কথা বললাম 6-এর উপরে দিলে মুশকিল। হ্যাঁ, আপনি তো 6-এর উপরে ভাবছেন, কিন্তু যদি নোসব গ্রুপের হয় তাহলে আপনি কি করবেন? তখন তো আই মেডিসিন দিতেই হবে। হ্যাঁ, নোসব গ্রুপের হলে তো আপনাকে 200 এর নিচে দিতে পারছেন না। হ্যাঁ স্যার। তাহলে এইসব ক্ষেত্রে 50 মিলিসিন রাখাও ভালো। 50 মিলিসিন কিছু বেশ ভালো, আপনি বাড়াতে পারছেন, বা বেড়ে গেলে বন্ধ করে দিলে কমে যাবে, অনেক ভালো 50 মিলিসিন। একদম ঠিক। আচ্ছা, তাহলে কিন্তু আমরা সামনের দিন আমি একটা পেশেন্ট হব, কিন্তু আপনারা কিন্তু মেডিসিন সিলেক্ট করবেন, তা নাহলে টেস্টিং কিন্তু আপনাদের আইডিয়া আসবে না সহজে। করবো না কি আপনারা কি বলছেন? যেটা যা বলবেন তাই। পেশেন্ট হবো? বলুন স্যার, ভালো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বলে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী দিন আমি পেশেন্ট হবো, আপনারা ডাক্তার, আপনারা টেস্টিং করে মেডিসিন দেবেন আমাকে। ঠিক আছে, আজকে তাহলে আমরা